আজকের ভিডিওতে আমি শেয়ার করব অ্যাজ এ ফর্মার কিন্ডারগার্টেন টিচার আমি আমার আজানকে 3 থেকে 4 বছর বয়সে কি শেখাচ্ছি যা কিনা ওকে সামনের জীবনে স্কুলের জন্য তৈরি হতে সহায়তা করছে এবং অবশ্যই সেই সাথে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এই বিষয়ে কথা বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে এই ভিডিওটি অ্যাকচুয়ালি ধারাবাহিক একটা প্লেলিস্টের আরেকটি ভিডিও, যেখানে আমি আগের ভিডিওগুলোতে বলে এসেছি যে আমরা 1 থেকে 2 বছরের বাচ্চাদের যারা কিনা খুবই ছোট তাদেরকে খুবই বেসিক কি জিনিস আমরা শেখাতে পারি, এবং এছাড়াও এই ভিডিওর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমরা 2 থেকে 3 বছরের বাচ্চাদেরকে কি শেখাতে পারি যেন আমরা আস্তে আস্তে প্রি স্কুলের কিছু ধাপ অল্প অল্প করে শিখে নিতে পারি। আমি একাডেমিক বিষয়গুলো ছাড়াও আরও কি বিষয় সম্পর্কে এই বয়সে বাচ্চাদের জানা উচিত আমি কিন্তু সেই ব্যাপারেও আলোচনা করেছি। সো আজকের ভিডিওটি হবে এই ভিডিওগুলোর ধারাবাহিকতায় 3 নাম্বার ভিডিও। আর আমি আরও একটি ব্যাপার খুব জোর দিয়ে বলতে চাই যে এই ছোট্ট বয়সে বাচ্চাদের আমরা যখন কিছু শেখাতে যাব তখন অবশ্যই শেখানোগুলো খুব মজার অ্যাক্টিভিটির মাধ্যমে হতে হবে, এবং অবশ্যই আমরা ইনভলভ থাকবো অ্যাজ এ প্যারেন্টস। যখন বাচ্চারা বাবা মায়ের সাথে খেলতে কিছু একটা করবে তখন কিন্তু ওরা খুব ইজিলি অনেক মজার সাথে যে কোনো কিছু শিখে নেবে। আর এগুলো শেখানোর জন্য প্রতিদিন আমরা অল্প কিছু সময় ওদেরকে নিয়ে বসবো। অবশ্যই জোর করবো না, যদি ওরা কোনোদিন না চায় বসতে তাহলে ওদের সাথে অন্য খেলা খেলতে পারি, একাডেমিক বিষয় ছাড়া ওদের টয়েস দিয়ে খেলতে পারি, কিন্তু জোর করব না আমরা কোনো বিষয়ে। আমি যেটা দেখেছি যে চলো আমরা পড়তে বসি এটা না বলে যদি আপনি আগে থেকে কিছু অ্যাক্টিভিটি রেডি করে রাখেন এবং ওর সামনে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ওই অ্যাক্টিভিটিগুলো নিয়ে নাড়াচাড়া করা শুরু করেন বা আরেকটা অ্যাক্টিভিটি নিজে তৈরি করা শুরু করেন, তখনই কিন্তু দেখবেন ওরা নিজেরাই আপনার কাছে চলে আসছে এবং নিজেরাই খুব আগ্রহ নিয়ে যে কোনো অ্যাক্টিভিটি করতে চাচ্ছে। সো আমরা পড়াটাকে ওইভাবে গদবাঁধা পড়ার মতো না বলে যে আসো পড়তে আসো এখন পড়ার সময়, এভাবে না বলে বাচ্চাদেরকে যদি বলতে পারি যে আসো আমরা আরেকটা মজার খেলা খেলবো, এবং আপনি যদি ধরেন কালার করা শুরু করলেন অথবা কোনো একটা ফ্লাওয়ার আঁকা শুরু করলেন, ওরাও কিন্তু দেখা যাবে পেপার পেন নিয়ে বসে যাচ্ছে এবং তখন আপনার অ্যাক্টিভিটিগুলো খুব ইজিলি ওদের সাথে ইন্ট্রোডিউস করতে পারেন। প্রতিদিন অল্প অল্প কিছু টপিক আমরা বাচ্চাদের সাথে কি খেলার ছলে করিয়ে নিতে পারি, তাহলে এই অল্প অল্প থেকেই কিন্তু আমরা দেখতে পারবো বছর শেষে বাচ্চারা অনেক কিছু শিখে নেবে, তাও জোর করে না, তাও অনেক মজায়। সো প্রথমেই আমি যে ব্যাপারটা কথা বলবো সেগুলো একাডেমিক ব্যাপারে না। প্রথমে আমি কথা বলতে চাচ্ছি ম্যানার্স বা ওদের ক্যারেক্টার তৈরি করার ব্যাপারে। 2 থেকেই কিন্তু বাচ্চাদের নিজেদের একটা ক্যারেক্টার ডেভেলপ করা শুরু করে, আর 3 বছর বয়স থেকে দেখা যায় ওরা সব নিজেরা করতে চাচ্ছে, ওরা একটা সেলফ ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাচ্ছে। সো এই সময়টা কোনটা ভালো কোনটা খারাপ এই ব্যাপারটা খুব স্পষ্ট করে ওদেরকে বুঝিয়ে দিতে পারলে কিন্তু ওদের ভবিষ্যতে কিন্তু ওদের ক্যারেক্টারটা অনেক বেশি মজবুত হয়ে ওঠে। আর এই বয়সটাতেই কিন্তু আমরা গুড টাচ ব্যাড টাচও আস্তে আস্তে শেখাতে পারি। আর এই ক্যারেক্টার বিল্ড আপের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে সতর্ক হতে হবে, আমাদেরকে আগে মডেলিং করতে হবে যে আমরা যদি ওদেরকে বলি যে সবসময় সত্য কথা বলো, আর নিজেরাই যদি ফান করে হোক বা কোনো কিছু এড়িয়ে যেতে হোক মিথ্যা কথা বলি ওদের সামনে, তখন কিন্তু যতই আমরা বলি যে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা উচিত না, ওরা কিন্তু সেই কথাটা শুনবে না। যত আপনাকে দেখবে যে আপনি সবসময় সত্য কথা বলছেন, আপনি যেটা বলছেন সেটাই করছেন, তখন কিন্তু ওদের মধ্যেও এই ব্যাপারটা আস্তে আস্তে বিল্ড আপ করবে। অনেকেই দেখা যায় যে বাচ্চা ভাত খাচ্ছে না বা কোনো কিছু খাচ্ছে না, সেজন্য বলছে হ্যাঁ ভাত খেলে আমি তোমাকে বাইরে নিয়ে যাব, অথবা ভাত খেলে আমি তোমাকে চকলেট দেবো, ব্রাইবিং এ ট্রাই করছি। কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারা হয়তো খেলো, তখন আমরা ঘুরিয়ে অন্য কথায় নিয়ে যাচ্ছি, বাইরে নিয়ে যাচ্ছি না ঘুরতে। এই ব্যাপারটা হয়তো তখন ওরা ভুলে যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু এই ক্যারেক্টারগুলোই ওর মধ্যেও চলে আসে। সো একে তো খাওয়ানোর জন্য আমরা কখনোই ব্রাইবিং করব না, যদি ওরা খেতে না চায় আমরা জোর করব না, ওদের মতামতকে আমরা রেসপেক্ট করার চেষ্টা করব যেন ওরাও আমাদের মতামতকে রেসপেক্ট করে। ওরা যদি কোনো কিছু না বলে আর সেটাতে যদি এমন কোনো ক্ষতি না হয়, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব ওদের মতামতটাকে রেসপেক্ট করার, ভ্যালিউ দেওয়ার। তখন কিন্তু আমরা যদি ওদেরকে কোনো কিছু না বলি তখন ওরাও আমাদের কথাটা শুনবে। আর এছাড়া ওরা যদি না করে কোনো কিছু আর আমরা যদি সেটাকে জোর করে করাতে চাই, যেমন কেউ ওদেরকে কোলে নিতে চাচ্ছে কিন্তু বাচ্চা ওনার কোলে যেতে চাচ্ছে না, তখন যদি আপনি বারবার জোর করে বলেন যে কেন তুমি কোলে যাচ্ছ না, উনি তো স্যাড হয়ে যাচ্ছে বা ওনার তো খারাপ লাগছে, এ ধরনের কথা বলে আসলে বাচ্চাকে জোর করা উচিত না। তখন কিন্তু পরবর্তী লাইফে ওরা নিজেদের প্রতি আর কনফিডেন্ট থাকবে না, ওরা মনে করবে যে অন্যের খুশির জন্য নিজে যেটা না চায় সেটাও করতে হয়। সো আমরা এই ধরনের ম্যানিপুলেটিভ কোনো কিছু না করার চেষ্টা করব, ওদের কথার গুরুত্ব আমরা দিব এবং সেই সাথে
আমরা যে কথাটা বলবো সেই ব্যাপারটা করে দেখাবো। ধরেন বাচ্চা অনেক খেলতে চাচ্ছে আপনার সাথে, আপনার হয়তো এখন খেলতে ইচ্ছে করছে না বা অনেক টায়ার্ড লাগছে বা আপনার হয়তো কাজ আছে, তখন যদি আপনি বলেন যে বাবা আমার কাজটা সেরে আমি তোমার সাথে খেলা করব, তাহলে কাজটা সারার পর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার সাথে কিছুটা সময় হলেও খেলতে। এটা হয়তো ছোট একটা ব্যাপার যে আপনি কাজ সেরে এসে আপনার টায়ার্ড লাগছে, বাচ্চার সাথে আর খেলতে ইচ্ছে করছে না, আপনি হয়তো মনে করেছেন বাচ্চা ভুলে গিয়েছে, কিন্তু দেখা যায় এই ব্যাপারগুলো যখন বারবার ঘটতে থাকবে বাচ্চাগুলোর কিন্তু মনে গেঁথে যাবে যে কাউকে কিছু কথা দিলে সেটা ভাঙা যায়। সো এই ব্যাপারগুলো, এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু বড় হয়ে ভবিষ্যতে ওর মধ্যে গেঁথে যাবে। সো আমরা এটা অবশ্যই খেয়াল করব যখন যেটা বলবো সেই কথাটা রাখতে, এবং যদি কোনো কিছু রাখতে না পারি তাহলে অবশ্যই তাকে বুঝিয়ে বলবো যে কেন রাখতে পারছে না। তাহলে ওদের মধ্যেও কিন্তু একটা কথা দিলে সেই কথাটা রাখার ভিত গড়ে উঠবে। আর ওদের সাথে আমরা চিৎকার চেঁচামেচি যতটা সম্ভব করব না, অথবা কাউকে কোনো খারাপ কথাও বলবো না, যেটা কিনা ওরাও কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে এই কথাগুলো ধারণ করে। সো একটা বাচ্চার ম্যানার্স কিন্তু অনেকখানি ডিপেন্ড করে তার বাবা মায়ের ম্যানার্সের উপর, বাবা মায়ের আচরণের উপর। সো বাচ্চার ক্যারেক্টার যদি আপনি সেভাবে গড়িয়ে তুলতে চান, আপনাকেও চেষ্টা করতে হবে ওর সামনে সেরকমভাবে চলতে। আপনি যদি চান বাচ্চা বড়দেরকে দেখলে সালাম করবে, তাদেরকে রেসপেক্ট করবে, তাদের সাথে কথা বলবে, তাহলে আপনারও উচিত হবে বাচ্চার সামনে অন্যদেরকে সালাম দেওয়া, অন্যদের সাথে সুন্দরভাবে কথা বলা। আমরা যেটা করব বাচ্চারা সেভাবেই শিখবে, আমরা যেটা বলবো বাচ্চারা কিন্তু সেভাবে শিখবে না। সো বাচ্চাকে যদি আমরা ম্যানার্স শেখাতে চাই, বাচ্চাকে যদি আমরা ভালো ক্যারেক্টারের অধিকারী করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকেও সেই ধরনের ক্যারেক্টারিস্টিক মডেলিং করে ওদেরকে দেখাতে হবে। সো এরপরে চলুন আমরা চলে যাই একাডেমিকে আমরা কী কী শিখতে পারি। আমি আগের ভিডিওগুলোর ধারাবাহিকতাতেই এবারের কথাগুলোও বলছি। 2 থেকে 3 বছরে যেহেতু আমরা ইংলিশ অ্যালফাবেটগুলোর সাউন্ডগুলো শিখে এসেছি এবং স্মল লেটারগুলো দিয়ে ইন্ট্রোডিউস করেছি। সো 3 থেকে 4 বছরে এসে আমরা কিন্তু আস্তে আস্তে লোয়ার কেস লেটারের সাথে সাথে আমরা কিন্তু আপার কেস লেটারগুলো আস্তে আস্তে চেনাতে পারি। আর যেহেতু ওরা ABC সঙের সাথে লোয়ার কেস লেটারের সাথে সাথে আপার কেস লেটারগুলো দেখেছে, সো ওদের কিন্তু আগে থেকেই কিছু কিছু চেনা হয়ে গেছে। এখন থেকে আমরা আপার কেস লেটারগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে পারি, লোয়ার কেস লেটারের সাথে ম্যাচিং করাতে পারি, বা আগের মতো বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আস্তে আস্তে আপার কেস লেটারগুলো শেখাতে পারি। আর এছাড়া যেহেতু বাচ্চা অলরেডি ইংরেজি অ্যালফাবেটের সাউন্ডগুলো শিখে গিয়েছে, সো এখন কিন্তু আমরা আস্তে আস্তে ওদেরকে রিডিং পড়ানোর ক্ষেত্রে উৎসাহ দিতে পারি। 2 লেটার সাউন্ডগুলো নিয়ে একটা চার্ট করে দিতে পারি, যেটা আমি আজানকে করে দিয়েছি। সো ওরা যখন যে কোনো একটা অ্যালফাবেটের সাথে একটা ভাওয়েল মিক্স করতে শিখে যাবে, যেমন ব, আ, ব্যা, এরপরে কিন্তু যে কোনো একটা লেটার অ্যাড করে ওরা 3 লেটার ওয়ার্ডগুলো ইজিলি পড়তে পারবে। সো আমাদের লেটার সাউন্ডগুলো আইডেন্টিফাই করা হয়ে গেলে এরপরে আমরা 2 লেটার সাউন্ডগুলো চার্ট করে হোক বা কপিতে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে হোক আস্তে আস্তে সাউন্ডগুলো মিক্স করানোর প্র্যাকটিস করতে পারি, এবং এরপরে কিন্তু আমরা 3 লেটার ওয়ার্ডগুলো বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে একসাথে মিলিয়ে পড়তে হয় সেটা বোঝাতে পারি। অল্প কিছু মিলিয়ে পড়া শুরু করতে পারলেই কিন্তু ও দেখা যাবে পরবর্তী যে কোনো ওয়ার্ড একা একাই মিলিয়ে পড়তে পারছে, যেটা হচ্ছে ফনিক্সের একটা অনেক বড় পজিটিভ দিক। শুধু মুখস্থ যদি সিএটি খ্যাট পড়তো, বাচ্চা কিন্তু বিএটি ব্যাট নাও পড়তে পারতো, কিন্তু ফনিকের ক্ষেত্রে কিন্তু যখন ও খ আচ্ছা খ্যাট পড়তে পারে তাহলে কিন্তু ও ব আচ্ছা ব্যাটও পড়তে পারবে। সো এজন্যই কিন্তু সাউন্ডগুলো আগে চেনানোটা খুব জরুরি। দেন বাংলার ক্ষেত্রে আমরা ব্যঞ্জন বর্ণ আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে পারি, হয়তো একেবারে আগাটুগোড়া না গিয়ে মাঝামাঝি পর্যন্ত আমরা ওদেরকে চেনাতে পারি, অবশ্যই বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, বিভিন্ন খেলার মাধ্যমে। যদিও আজান এখনও অ্যাকচুয়ালি স্বরবর্ণই করছে, ওকে যেহেতু 2 বছর থেকেই শুরু করানো হয়নি, 3 বছর থেকে শুরু করিয়েছে, সো ও এখনও স্বরবর্ণটা করছে। কিন্তু যারা 2 থেকে 3 বছরের মধ্যে স্বরবর্ণটা চিনিয়ে ফেলেছেন তারা কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যে ব্যঞ্জন বর্ণটা অনেকটাই করিয়ে ফেলতে পারেন। দেন আসি নাম্বারে। 1 থেকে 20 বাংলায় এবং ইংলিশে 1 to 20 আমরা এই বয়সী বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করতে পারি। দেন নতুন যে ব্যাপারটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেটা হচ্ছে মাসের নাম বাংলা এবং ইংরেজি দুটোই। আমি আজানকে বাইন্ডার করে দিয়েছিলাম মাসের নামগুলো লিখে লিখে, এবং ওকে আমি অ্যাকচুয়ালি রাইমের মাধ্যমে শেখাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এবং বাংলাগুলো সেম। রাইম আপনি খুঁজে না পেলে কিন্তু নিজেও রাইমটা বানিয়ে ওদের সাথে গাইতে পারেন, এবং গাইতে গাইতেই কিন্তু ওরা মাসের নামগুলো আস্তে আস্তে শিখে নিতে পারবে। আর এরপরে আরেকটা ব্যাপার আমরা শেখাতে পারি, সেটা হচ্ছে দিনের নাম বাংলা এবং ইংরেজি দুটোই। সো এটাও আজানের বাইন্ডারে আছে, এটারও কিন্তু রাইম আছে। সানডে, মানডে, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টিউসডে, ওয়েডনেসডে, ট্যাপ ট্যাপ ট্যাপ,
এরকমের একটা রাইম আছে। সো আপনি এটাও শোনাতে পারেন অথবা আপনার পছন্দ মতো যেকোনো রাইম দিয়ে আপনি দিনের নাম শেখাতে পারেন, বাংলা এবং ইংরেজি দুইটাই। দেন কালার, শেপ, বডি পার্টস এই বেসিক ব্যাপারগুলো তো আগেই শেষ করে এসেছে 3 বছরের মধ্যে। কিন্তু তারপরেও আপনি যদি চান, যদি শেষ না করে আসে তাহলে এগুলো অবশ্যই এই বয়সেও করাতে পারেন। প্রাইমারি কালার্সের সাথে সেকেন্ডারি কালার্স মিক্স অ্যান্ড ম্যাচ করে। দেন 3টা কালারও কিন্তু একসাথে ম্যাচ করে কি কালার হতে পারে, এগুলো দিয়ে যদি কালার দিয়ে খেলা করা হয়, ডো দিয়ে খেলা করা হয়, বাচ্চাদের কিন্তু কালার সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া হয়ে যায়। আর এছাড়া শেপ বলেন বা বডি পার্টস বলেন, বডি পার্টস যদি আগে আমরা বড় বড় অংশ শিখিয়েছি যেমন হ্যান্ড, লেগ, হেড, সো আমরা এখন একটু ইলাবোরেট করে হাতের বিভিন্ন পার্ট আমরা শেখাতে পারি। নাকলস, নেইলস, রিস্ট, আর্ম, এলবো, এরকম পুরাটা বডি পার্টই ছোট ছোট ভাগ ভাগ করে আমরা এখন আস্তে আস্তে শেখাতে পারি। দেন আসি মেজারমেন্ট, বড় ছোট, লম্বা খাটো, দেন ছোট মাঝারি বড়, এ ধরনের বিষয়গুলো যখন আমরা শেখাবো বা লজিক অ্যান্ড থিঙ্কিংয়ের ব্যাপারে যখন আমরা শেখাবো তখন কিন্তু বাচ্চাদের প্রি ম্যাথমেটিক্সের একটা ভালো আইডিয়া হয়ে যায়। সো এগুলো আমরা অবশ্যই শেখাতে পারি। দেন আমরা জেনারেল নলেজের কিছু বিষয় শেখাতে পারি, যেমন অ্যানিমালস বিভিন্ন ধরনের হতে পারে, ওয়াইল্ড পেট অর সি অ্যানিমালস। সো এগুলো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে করাতে পারি, অথবা বিভিন্ন জীবের বা গাছপালার জীবনচক্র, এগুলো ক্রাফটিং এর মাধ্যমে আমরা করাতে পারি। তো এই সময়টা কিন্তু ক্রাফটিং এর একটা খুব ভালো সময়। বাচ্চারা এই সময় গ্লু দিয়ে অনেক ভালো করে পেস্ট করতে পারে, অথবা কাটিংও কিন্তু আজান কিন্তু সিজার প্র্যাকটিসও কিন্তু অনেক ভালো করেছে। সো সিজার প্র্যাকটিসটা কিন্তু ফাইন মোটরের জন্য অনেক ভালো একটা প্র্যাকটিস। সো সিজার দিয়েও বিভিন্ন ক্রাফটিং করে কিন্তু বাচ্চাদের এই সময় অনেক বিজি রাখা যায়। দেন লাস্ট যেটা বলবো আমি, বই আমরা আসলে সবসময় 0 বয়স থেকেই পড়ে আসছি। সো এই বয়সে আমরা আরেকটু বিস্তারিতভাবে বইটা পড়তে পারি, যেমন ন্যাশনাল জিওগ্রাফির কিছু বই আছে, এগুলোতে কিন্তু ডিটেলস অনেক কিছু দেয়া থাকে, যেমন বাটারফ্লাইয়ের জীবনচক্র। এটা যখন আপনি জেনারেল নলেজের ক্রাফটিংয়ের মাধ্যমে করাচ্ছেন, আবার যদি আপনি বইও পড়ান তখন কিন্তু ওদের একটা খুব ভালো আইডিয়া হয়ে যাবে সেম বিষয় সম্পর্কে। দেন বিচে কী কী ধরনের লাইফ আছে এ ব্যাপারে বই আছে, বা যে কোনো বিষয় সম্পর্কে অনেক ইলাবোরেট করে এখন আস্তে আস্তে পড়াতে পারেন। আর এছাড়া স্টোরি বুকস তো আছেই, বড় বড় স্টোরিগুলো আমরা ওদেরকে পড়াতে পারি। এই সময় কিন্তু ওদের অনেক বেশি কল্পনা শক্তি গ্রো করে। সো স্টোরিগুলো ওরা খুব মজা নিয়ে শোনে এই সময়টায়। সো 1 to 2 এবং 2 to 3 এই যে আমরা বাচ্চাদেরকে কী কী শেখাবো সেই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই পাশের ভিডিওগুলো দেখে আসবেন। সামনের ভিডিওতে আমি ইনশাআল্লাহ রাইটিং সম্পর্কে কভার করব, যে কোন বয়সে কী কী ধরনের স্কিল আমরা শেখাতে পারি বাচ্চা, যেন ওরা আস্তে আস্তে রাইটিংয়ের ক্ষেত্রে অনেক পটু হয়ে ওঠে। সো সেই ব্যাপারে জানতে সামনের ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।